আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা যতগুলো রেভুলেশন দেখেছি ঐতিহাসিকভাবে, এটাই প্র্যাকটিস যে আপনি এটাকে রিকগনাইজ করবেন এবং সেটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে হতে হবে। আরেকটি খুবই চমৎকার ব্যাপার এই ঘোষণাপত্রের মাধ্যমে উঠে এসেছে, যে কারণে আমরা স্বাগত জানিয়েছি, সেটা হচ্ছে যে এটাকে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা হয়েছে। পুরো প্রক্রিয়াকেই আমরা স্বাগত জানিয়েছি। তাহলে আমাদের ডিস্যাটিসফ্যাকশনটা কোথায়? দেখুন, আমাদের মোটা দাগে বেশ কিছু ডিস্যাটিসফ্যাকশন আছে। অনেকেই একটা সময় আমাদেরকে এটা বলার চেষ্টা করেছে যে এটি বোধহয়, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এটি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথবা এটা বোধহয় এনসিপির অ্যাসেট। দেখেন, আমরা কিন্তু এই গণ্ডিতে আবদ্ধ নেই। আপনি যদি আজকের প্রেস ব্রিফিংটা দেখেন, আমরা এই পুরো ঘোষণাপত্রের যে ফ্রেমওয়ার্ক বা এই পুরো ঘোষণাপত্রের যে ক্রোনোলজি, আপনি যদি ক্রোনোলজির দিকে তাকান, আপনি দেখবেন যে এই পুরো ক্রোনোলজিতে বিভিন্ন জায়গায় বড় বড় গ্যাপ রয়ে গিয়েছে। একটি ঘোষণাপত্র কিন্তু এটি একটা রাষ্ট্রীয় দলিল, কিন্তু মানে ইটস নট আ জোক। আপনি সংসদ ভবনের সামনে দাঁড়ালেন, 20টা রাজনৈতিক দলকে ডাকলেন, আপনার পাশে দাঁড় করালেন এবং আপনি একটি ঘোষণাপত্র পাঠ করে ছেড়ে দিলেন। ইটস নট দ্যাট। আপনি যখন বলছেন আপনি এটিকে সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনি যখন বলছেন যে আপনি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আপনি একটি গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিচ্ছেন, সেই স্বীকৃতির যে ক্রোনোলজি আপনি যখন এটা বর্ণনা করছেন, এই বর্ণনার ক্রোনোলজিতে আপনার যে স্বাধিকার আন্দোলন, আপনার যে বিভিন্ন সময় এই 16 বছরের যে ইতিহাস, 16 বছরের যে ফ্যাসিবাদের জুলুম, এই জুলুম দ্বারা নির্যাতিত যতগুলো সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট, এই ইনসিডেন্টগুলোর বর্ণনা আসার দরকার ছিল। আমরা সেটাকে মিসিং পেয়েছি। আমরা বলেছি 47-এর যে ক্রোনোলজি, 47-এর ক্রোনোলজিকে আপনি অ্যাভয়েড করে আপনি 52ও দেখবেন না, আপনি 69ও দেখবেন না, 71ও দেখবেন না। এটা তো একটা ক্রোনোলজির অংশ। আবার আরেকটা ব্যাপার আমি যদি আপনাকে খেয়াল করি, আমি জানি না, মানে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যেই স্যাটিসফ্যাকশনটা দেখাচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এটি কেন যেন একচোখা। আমি বিএনপিকে ঠিক এই জায়গাটাতে মানে সমালোচনা করতে চাই, খুব শক্ত শব্দ দিয়ে সমালোচনা করতে চাই। বিএনপি দীর্ঘদিন ধরে কিন্তু ঘোষণাপত্রের বিরোধিতা করেছে। আপনি লক্ষ্য করেছেন, প্রথম যখন ঘোষণাপত্রের আওয়াজ আমরা তুলেছি তখন বিরোধিতা করেছে, কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করেন, ঠিক এই ঘোষণাপত্রের সাথে যখন নির্বাচন মিশিয়ে খাওয়ানো হলো, বিএনপি কিন্তু এটা গিলেছে। অথচ খোদ বিএনপির যে 16 বছরের সংগ্রাম, সেই সংগ্রাম এখানে উঠে আসে নাই। খোদ বিএনপির যেই ত্যাগী নেত্রীর দূরবসন্ধির কারণে, দূরবসন্ধি বলছি, তার যে ফোরকাস্টিং এই বাংলাদেশের জন্য, তার যে আপোষ না করা, সেই আপোষ না করার যে সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসে নাই। কিন্তু বিএনপি আনফর্চুনেটলি ফর দি সেক অফ ইলেকশন এই শব্দগুলো উচ্চারণ করে নেই। আমার খুবই ভালো লাগতো। আমি বাবুল ভাইকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমরা একসাথে 10 দিনের সফরে ছিলাম এবং আমি মানে সত্যিকার অর্থেই আমি যাদের টক শো দেখে খুব ভালো লাগে, আমার কাছে ওয়ান অফ দেম। তো আমার খুব ভালো লাগতো যে আজকে যদি বাবুল ভাই পাশাপাশি এটাও বলতে, যে নির্বাচন কিন্তু দরকার বাংলাদেশের জন্য, নিঃসন্দেহাতীতভাবে দরকার। নির্বাচনের বিরোধী বাংলাদেশের সারফেসে, বর্তমান সারফেসে আমার মনে হয় আপনি কোনো দল দেখাইতে পারবেন না। প্রত্যেকটা দলে নির্বাচন চায়। প্রশ্ন হচ্ছে নির্বাচনটা ঠিক কোন প্রসেসে চায়, কতটুকু সংস্কারের পরে চায়, কি ধরনের পরিবেশে চায়। সমস্যাগুলো, ডিবেটগুলো কিন্তু এগুলো কিন্তু যেই আলোচনায় ছিলাম, দেখুন এটা বিএনপির পক্ষ থেকে এই দাবিটা উঠা দরকার ছিল। কেন আজকে এই ঘোষণাপত্রে পিলখানা থাকবে না? যেই পিলখানার মধ্যে দিয়ে বাংলাদেশকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, যেই পিলখানার মধ্যে দিয়ে বাংলাদেশের যে সামরিক বাহিনীকে একেবারে একটা মানে জাস্ট হাত পা ছাড়া একটা বাহিনীতে রূপান্তর করা হয়েছে, যেই পিলখানার মধ্যে দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বতে সব থেকে বড় আঘাত এই পিলখানার মধ্যে দিয়ে হয়েছে। এটা আমরা সবাই জানি, এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। পিলখানাকে অ্যাভয়েড করা হয়েছে। আমরা শাপলার ঘটনা জানি, শাপলায় যেই আলেমরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদকে কজন মানুষ বাংলাদেশে চিনতো? আমাকে বলেন, কজন মানুষ বাংলাদেশকে চিনতো? আমরা আজকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তার চিরতা করি। এই মাদ্রাসার ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে কিন্তু এই হাসিনা যে স্বৈরাচার, এই হাসিনা যে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার, সংবিধান এবং নানা রকম জটিলতার মধ্যে তারা যে একটা যে ফ্যাসিবাদী ফ্রেমওয়ার্কের মধ্যে যে তাদেরকে আবদ্ধ করেছে, এগুলো তো তাদের রক্তের বিনিময় এসেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা গুমোতে দেখেছি। জামাত ইসলামীর নেতাকর্মীদের, অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা রাস্তায় তাদেরকে মানে হত্যা করে তাদের চোখ তুলে ফেলতে দেখেছি। কেন তারা এই কথাগুলো কেন উচ্চারণ করলো না শক্তভাবে? যে এই ঘোষণাপত্রে এই 16 বছরের যে জুলুম নির্যাতন, এই ঘোষণাপত্রে এই 16 বছরের যে স্যাক্রিফাইস, এটা তাদের আশা দরকার ছিল। আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি শুধুমাত্র এই নির্বাচনটা থাকার ফলে
বিএনপি এই ঘোষণাপত্রটাকে খুবই ইজিলি মেনে নিয়েছে। দেখেন আমরা আমরা আমাদের কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আসা উচিত। দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, দেখেন আমরা 3 জোটের রূপরেখার গল্প শুনেছি, আমরা সেই সময় রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম না, বাট 3 জোটের রূপরেখা আমাদেরকে বারবার বলেছি আমরা, আমাদেরকে এই কনফিডেন্স দেয় না, সুযোগ ছিল। আপনি যদি রাষ্ট্র যদি সিদ্ধান্ত নিত, রাষ্ট্রের এন্ড থেকে রাষ্ট্র এটাকে সাংবিধান, আমরা তো নতুন সংবিধানের দাবি আজকে থেকে বলি নাই, আজকে থেকে বলি নতুন সংবিধান হলে বিএনপির ভোট কমে যাইতো না। আমি আপনাকে বলি, আজকে এই টকশো সাক্ষী থাকলো, বিএনপি যদি নতুন সংবিধানে এগ্রি করতো, বিএনপি যদি এই প্রসেসে হাঁটতো, আমার কাছে মনে হচ্ছিল, আমরা এটা ফিল করি, এই উদারতার কারণে বাংলাদেশের প্রশ্নে এই স্ট্রং পজিশনের কারণে বিএনপির ভোট আরও আকাশচুম্বী হতো, আরও বেশি বাইরে যেত। কিন্তু বিএনপি এই জায়গাটাতেও আমার কাছে মনে হয়েছে যে সংকীর্ণতার পরিচয় দিয়ে তারা উদারতার পরিচয় দিতে পারতো। দেখেন আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি, বাংলাদেশে, আজকের বাংলাদেশে যদি দিকে আপনি তাকান, আজকের বাংলাদেশে দাঁড়ায়া কোনো দল ফ্যাসিবাদকে লেজিটিমেট করছে, এরকম দল তো রাজনীতি করতেছে না, বাংলাদেশে করতেছে না। আমরা কেন জানো নিজেদের মধ্যে একটা জুজুর ভয় তৈরি করেছে। দেখেন আজকে আপনার এই টকশো, আপনি এই ঘোষণাপত্রের আগে, নির্বাচনের ঘোষণার আগে আপনার এই টকশোতে অসংখ্যবার আপনারা বলতে শুনছেন বাংলাদেশের নির্বাচন মনে হচ্ছে না হবে, বাংলাদেশের নির্বাচনের আকাশে মানে ঘন কালো মেঘের যে ঘনঘটা, এখন দেখেন, এখন আমরা কিন্তু বলেছি তখনও, কারণ আমরা তো জানি যে এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব আমরা দেখতেছিলাম না। আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা তো জানি যে আমাদের যে দাবিটা, যে সংস্কারের দাবিটা আমরা চাচ্ছিলাম, এই সংস্কারের দাবিটা ন্যায্য ছিল। এই সংস্কারের দাবি তারেক রহমান চান নাই, এই সংস্কারের দাবি তো জামাত ইসলামী চেয়েছে, তারেক রহমানরা চেয়েছেন। কাজেই আমাদের কাছে কেন যেন মনে হয়েছে যে বারবার আমরা সংস্কার ভার্সেস নির্বাচন এরকমভাবে এই ফ্রেমওয়ার্কটা করার মধ্যে দিয়ে সংস্কারের যে প্রক্রিয়াটা ছিল, এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করেছি। অথচ দেখেন এত কিছুর পরও বাংলাদেশে যে চমৎকার দৃশ্য আমরা দেখেছি, আপনি নিশ্চিতভাবে আমি আপনাকে বলতে পারি বাংলাদেশে এই দৃশ্য আপনি দেখেন নাই, যেখানে সালাউদ্দিন ভাইদের মতন লোকরা, যেখানে মিয়া গোলাম পারোয়ার মতন লোকরা, যেখানে নূরদের মতন লোকরা, আপনি দেখেন এই যে মিথস্ক্রিয়া, তারুণ্যের সাথে মানে এক্সপেরিয়েন্স পিপলদের যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়া আমরা তো দেখেছি এই বাংলাদেশে, আমরা তো এই সাক্ষীটা আমরা হয়েছি। আমাদের সংশয়টা কোথায়, আমাদের ভয়টা কোথায়? আমাদের ভয়টা হচ্ছে যেই জুলাই সনদ এত বড় আলোচনার মধ্যে দিয়ে, এত লম্বা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে যেই জুলাই সনদের প্রক্রিয়ায় সংস্কার কমিশন আমাদেরকে নিয়ে গেছে, এই জুলাই সনদের প্রক্রিয়া আদতে বাস্তবায়ন হবে কিনা। এখন আপনি বলতে পারেন আমি কি বিএনপিকে সন্দেহ করছি? আমি বিএনপিকে সন্দেহ করছি না, আমি বাবুল ভাইদেরকে সন্দেহ করতে পারি না, কারণ আমি তো তাদের স্যাক্রিফাইস নিজের চোখে দেখছি। সংকটটা কোথায় জানেন? সংকটটা হচ্ছে আপনি যদি নিজের রাস্তা সোজা না করে, আপনি যদি ওই সংবিধানের মধ্যে দিয়ে আপনি যদি ক্ষমতায়িত হন, ওই সিস্টেম আপনাকে স্বৈরাচার বানাবে। আপনি স্বৈরাচার হইতে চাবেন না, আপনি স্বৈরাচার হইতে চাবেন না। আপনার ইন্টেনশন এরকম না, দ্যাট উই নো ভেরি ওয়েল। তারেক রহমান সাহেবের ইন্টেনশন এরকম না, দ্যাট উই নো ভেরি ওয়েল। জামাত ইসলামের ইন্টেনশন এরকম না, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। বাট দি ফ্যাক্ট ইজ, আপনি যেই জর্জরিত, যেই ঘুণে খাওয়া, যেই মানে পচা গলা যেই সিস্টেম, এই সিস্টেম আপনাকে স্বৈরাচারিতার দিকে নিয়ে যাবে। আপনি যখন এসে দেখবেন যারে আমার কাছে তো এত চমৎকার একটা অস্ত্র আছে, আই ক্যান ফায়ার এভরিওয়ান, আমার কাছে তো এমন একটা অস্ত্র আছে যে আমি চাইলেই তো আমার 300 আসনের মধ্যে 250 আসন আমার দলীয় এমপি, তাহলে ওয়াই নট টু রিমুভ কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ফ্রম দি কনস্টিটিউশন। আপনি ল করবেন, আপনি সিস্টেম করে এখান থেকে বের করে দিবেন। যেমনটা বাবুল ভাই বলছিলেন যে আজকে যদি 3 জোটের রূপরেখা, কালকে যদি আমরা একটা বিরতি নিতে চাই, আমি জাস্ট শেষ কথাটা বলি, কালকে যদি সংবিধানে এসে, কালকে যদি সংসদে এসে যদি কালকে বিএনপি ডিনাই করে, করতেই তো পারে। এখন বিএনপি ডিনাই করলে আপনার কিন্তু বলার সুযোগ থাকবে না, কারণ বিএনপি তো পিপলস উইল, দ্যাট মিনস দি আলটিমেট পিপলস উইল। এই ভোট নিয়েই তো সংসদে যাবে। এই ভোটও কখনো কখনো মানুষকে স্বৈরাচার বানায়। তার মানে কি আমরা ভোটের বিপক্ষে? না, আমরা ভোটের বিপক্ষে না, আমরা এই সিস্টেম রিফর্ম করার পক্ষে। আমরা যেভাবে করে পুরো ন্যাশনকে এতদিন ধরে দেখছি, এটা তো কোনো মডেল ছিল না, কোনো প্র্যাকটিসেবল বা ফলোয়িং কোনো এক্সাম্পল আমাদের কাছে কিন্তু নাই। আমরা যদি আজকের রাষ্ট্রের দিকে তাকাই, আমরা রাষ্ট্রের সীমাবদ্ধতার দিকে সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা আমরা দেখি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই রাষ্ট্রের চরম ব্যর্থতা হচ্ছে, এখন পর্যন্ত এই রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করতে পারেনি। এটা আমাদের ধারণা। এটা কেমন দেখেন, আপনি এখন পর্যন্ত আপনি প্রপারলি কোনো এমার্জেন্সি সিচুয়েশন আপনি রেসপন্স পাচ্ছেন না। আপনি এখনও দেখেন যে চারপাশে আমাদের সোসাইটিতে যদি আপনি দেখেন যে প্রচণ্ড রকম মানে অরাজকতা আছে। কাজেই দেখেন, মানে আমি খুশিতে গদগদ হইতে চাই না, এই জন্য গদগদ হইতে চাই না যে এই সরকারের মানে স্পেসিফিক কিছু ডিউটি ছিল। স্পেসিফিক ডিউটির মধ্যে একটা সবচেয়ে বড় যে ডিউটিটা ছিল, সেই ডিউটিটা ছিল আপনি দেশের মানুষকে আস্থায় ফিরাবেন। দেশের মানুষ এটা ভাবা শুরু করবে যে এখন আমার আর লাইফের রিস্ক নাই। দেশের মানুষ এটা ভাবা শুরু করবে যে না, এখন আমি আসলে
মানে সরকার এখন যে সরকার ব্যবস্থা আছে এই সরকার ব্যবস্থাটা অ্যাটলিস্ট আমার জীবনে নিরাপত্তা দিতে পারতেছে। আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে রাষ্ট্র এই জায়গাটাতে মানে ফাংশনালিটির জায়গায় এখন পর্যন্ত খুব পোর একটা জায়গায় আছে। এখন এইরকম একটা মানে ভঙ্গুর একটা সিস্টেম দিয়ে ইলেকশনের দিকে আপনি যখন এগোবেন, আমি জানি না মানে আজকে যদি বিএনপির দিকে তাকাই, বিএনপি যেটা করে সেটা হচ্ছে যে বড় দলের দোহাই দিয়ে তারা কিন্তু দেখেন আপনি যে সবগুলো সিচুয়েশনকে ট্যাকেল করতেছে, যে বড় দল এটা হয় আমি রিমুভ করলাম, বড় দল এটা হয় আচ্ছা তো বড় দলে তো ঝামেলা হয় আমি রিমুভ করলাম। ইলেকশনের ক্ষেত্রে যখন আমি দেখব যে বরিশালের কোনো কেন্দ্র দখল করতেছে, ইলেকশনের ক্ষেত্রে আমি যখন দেখব বাউফলের কোনো কেন্দ্র দখল হচ্ছে, ইলেকশনের ক্ষেত্রে আমি যখন দেখব ফরিদপুরের কোনো কেন্দ্র দখল হচ্ছে, আমি জানি না যে তখন আপনি এই দোহাই দিয়ে কতটুকু পার পাইতে পারবেন। বা এই দোহাই দিলে দিন শেষে আজকের যে স্বপ্নটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে দেখাইতেছেন যে আমরা এমন একটা ইলেকশন করব, বাচ্চা পোলাপান রে হাতে নিয়ে দইরা তুমি মুড়ি খাওয়াইতে খাওয়াইতে ইলেকশন কমিশনের ইলেকশনের ভোট কেন্দ্রে নিয়ে যাবা, খুবই উৎসব মুখর একটা পরিবেশ হবে। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন রিফর্ম করতে পারছেন নাকি? আপনি তো পারেন নাই। আপনি কেন এই স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে? আমার কাছে মনে হয় এটা সমীচীন না। কাজেই আমার কাছে আমি যেটা এখন দেখেন, আপনি বলতে পারেন তাহলে এটা ফেব্রুয়ারির মধ্যে সম্ভব কিনা? ফেব্রুয়ারির মধ্যে সম্ভব। এখন হয়তো বাবুল ভাই বলতে পারেন যে তার মানে তুমি কি কথা বলে এটা বুঝাইতে চাইতেছো যে যেহেতু এটা মানে সুযোগ মানে এখনো হয় নাই, তাহলে এখন ইলেকশন 26 সালের বাইর করে এটা 27 সালে নিয়ে যায়। আমি এটা বলতে চাইতেছি না। আমি বলতে চাইতেছি যে টেক প্রপার মেজার। আপনার হাতে আজকে থেকে যদি আপনি স্টেপ নেন, মানে আপনার কাছে তো অপশন আছে, সময় আছে, সুযোগ আছে, আপনি সেই জায়গাটাতে রাষ্ট্রকে চাইলে আপনি নিয়ে যেতে পারেন। রাষ্ট্রের অন্যান্য দলগুলোকে, ছোট দল বড় দল সবাইকে এই কনফিডেন্সটা আপনার দিতে হবে যে এই ছোট দলের যেই একটা আসন, যেই আসনের প্রার্থীকে আপনি চিনেন না, সেই প্রার্থী মানে এই অচেনা প্রার্থীর নিরাপত্তা আপনি দিতে পারবেন। এই কনফিডেন্স যদি আপনি দিতে পারেন, ইলেকশন ভালো হবে। আদারওয়াইজ ওই যে যারা খুব হোমরা চোমরা প্রার্থী, মানে লোকজন জানে, যেমন নূর ভাইকে তার এলাকায় পিটানো হয়েছে, নূর ভাইকে সবাই চিনে, নূর ভাই ইনস্ট্যান্ট লাইভে এসে বলছে আমার লোকজন পিটাইতেছে, আপনারা রেসপন্স করছেন বিকজ অফ ওয়াই? বিকজ আপনি নূর ভাইকে চিনেন। এখন যেই রহিম ভাইকে আপনি চিনেন না, সেই রহিম ভাইয়ের ভোটের সিকিউরিটি কে দিবে? ওই রহিম ভাই লাইভ আসলে তো আপনি কভার করবেন না তাকে, কারণ ওকে তো চিনেন না আপনি। কাজেই ওই রহিম ভাইয়ের যে ভোট, সেই রহিম ভাইয়ের 5টা ভোট হইতে পারে। এই 5টা ভোটের সিকিউরিটি যদি আপনি ইনশোর করতে পারেন, তাইলে আপনি নির্বাচনের দিকে আগান। আমাদের কোনো দ্বিমত নেই নির্বাচন নিয়ে। যেটা ভাই বলতেছিলেন, বাবুল ভাই বলতেছিলেন যে অনেকে নির্বাচনের বিরোধী। দেখেন, নির্বাচনের বিরোধিতা আমার মনে হয় না বাংলাদেশে। আমি এই প্রক্রিয়াটা আপনাকে বলতেছিলাম, বাংলাদেশে যেই ডিবেটটা এতদিন ধরে চলছে, সেই ডিবেটটা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এই ডিবেটটা চলছে। এই ডিবেটটা নির্বাচনের সময় কেমন হবে, ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী কেমনভাবে ফাংশন করবে, ওই সময় ডিসিএসপিরা কী ধরনের ভূমিকা পালন করবে, ওই সময়টাতে আপনার থানার ওসি, যেই থানার ওসি এখন আপনি কথা বললে উঠে কথা বললে বসে, এই ওসিরা পক্ষপাত দুষ্ট আচরণ আপনার পক্ষে দাঁড়ায় করবে না। এই নিশ্চয়তা আপনাকে ইনশোর করে ইলেকশনের দিকে আগাইতে হবে। যদি এই জায়গাটাতে আপনি এই কনফিডেন্সের জায়গায় না নিয়ে আসেন মানুষকে, তাহলে দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা বড় রকম আনডেমোক্রেটিক যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের ভেতর দিয়ে যে ডিস্যাটিসফ্যাকশনটা আসে, ওই ডিস্যাটিসফ্যাকশন আপনি দিতে পারবেন। এটা কারোর জন্য ভালো না। আমি এটা একাধিক জায়গায় খুবই শক্তভাবে বলেছি যে আগামী বাংলাদেশে অ্যাটলিস্ট আমরা কাউকে ফ্যাসিবাদ হইতে দিব না, এটা আমরা হইতে দিব না অবশ্যই। এবং আমি এটা বিশ্বাস করি যারাই ফ্যাসিবাদ হয়ে উঠবে তারা তো তাদের কাছে খুব বেস্ট এক্সাম্পল আছে, তাদের বেশি দূর যাইতে হবে না, একদম 24-এর দিকে একবার তাকাইলেই হবে। এবং আমার একটা বিশ্বাস, দেখেন আমরা সুন্দর পলিটিক্যাল কালচারে কিন্তু প্রবেশ করতেছি। আমি ব্যক্তিগতভাবে হতাশ না, আমি একটু আশাবাদী থাকতে চাই। আমার হতাশা আজকে আমি প্রকাশ করছি এই সরকারকে কেন্দ্র করে। যেটা তারেক রহমান সাহেব আজও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মানে কথা বন্ধ বা দেখা দেখি খুবই স্বাভাবিক না। দেখেন আপনি যে সংসদ কমিশনের আলোচনায় দেখেন নাই, তাহের ভাই এবং সালাউদ্দিন ভাই একসাথে বসে খুনসুটিটা কি আপনি দেখেন নাই? আমরা তো দেখতেছি এই বাংলাদেশটা। দেখেন আমি মোটেও হতাশ না, আমি একটা জায়গায় আশাবাদ প্রকাশ করতে চাই। ছাত্রদল সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি গতকালকে আমরা কি সুন্দর দৃশ্য দেখলাম। দেখেন আমি যেটা ফিল করি, আরেকটা চমৎকার দৃশ্য আপনি গতকালকে রাত্রে দেখছেন কিনা আমি জানি না, ছাত্র শিবির একটা জায়গায় স্লোগান দিচ্ছে, ঠিক তার বিপরীত পাশে, ভিন্ন রোডে না কিন্তু রোডের ঠিক অপোজিটে আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়ন বাম সংগঠনের সবাই স্লোগান দিচ্ছে। কাজে দেখেন রাজনীতির যে সঠিক কালচার, এই সঠিক কালচারের মধ্যে আমাদেরকে প্রবেশ করতেই হবে। আপনি যদি এই রাজনীতির সঠিক কালচারে প্রবেশ না করেন, ইয়াং জেনারেশন আপনাকে বাংলাদেশ থেকে বের করে দিবে। আপনি যদি এই ম্যাথ, একদম খুব ইজি ম্যাথ, কিন্তু এই ম্যাথ যদি কেউ বুঝতে ভুল করে, এটা তার পলিটিক্যাল দৈন্যতা হবে, এটা তার পলিটিক্যাল পরাজয় হবে। এবং দেখেন এই পরাজয়
বাংলাদেশের বিএনপির কোন নেতাকর্মীরা বুঝতেছেন আমি সেটা জানি না, বাট তারেক রহমান সাহেব কিন্তু বুঝতেছেন। তারেক রহমান সাহেব বুঝতেছেন বলেই ওই যে একজন কি করলে বলে সবাই ভেসে যায় এই ধরনের বক্তব্যের পর তাকে কিন্তু একেবারে অফিসিয়াল চিঠি দিয়ে তাকে এই ধরনের মানে অনাকাঙ্ক্ষিত কথা বলার জন্য কিন্তু তাকে স্টপ করাইছেন কিন্তু। কাজেই দেখেন আমি যেটা ফিল করি এটা দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল। আমরা খালি বিএনপির সমালোচনা করব এবং বিএনপি যেটা ভালো করতে সেটা বলবো না, এরকম সংকীর্ণতার পরিচয় আমরা দিতে চাই না। জামাত ইসলামী যে ভালো কাজগুলো করতেছেন, বাংলাদেশে রাষ্ট্র যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা তো জামাত ইসলামী করছে। শহীদদের যে তালিকা, আমি সেই শহীদদের তালিকাটা আমার সামহাউ একটা ড্রাফট আমার দেখার সুযোগ হয়েছিল, কোন একটা টক শোতে বোধহয় একজন আমাকে দেখাচ্ছিলেন। সেই যেই কাজটা একটা রাষ্ট্র করার দরকার ছিল, রাষ্ট্র দুই জায়গায় ফেল করছে, জামাত ইসলামী সেই কাজটা করছে। আপনি দেখেন জামাত ইসলামী বা শিবির তারা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে ধরনের প্রোগ্রাম করছেন, আমার কাছে মনে হচ্ছে কালচারাল মিনিস্ট্রি সেই ধরনের প্রোগ্রাম ইভেনচুয়ালি করতে ব্যর্থ হয়েছে। কাজেই দেখেন আমরা শুধু একপাক্ষিক কথা বলতে চাই না, আমরা পাশাপাশি সবকিছু বলতে চাই। আমরা এটাও বলতে চাই যে তারুণ্যের যে জোয়ার এনসিপি তৈরি করতেছে, এই জোয়ার কিন্তু আপনাদের জন্য বেগ হবে। আপনাদের কাছে আমরা এই মেসেজটাও দিতে চাই, আপনারা ভালো করেন, আপনারা যদি ভালো করেন তাহলে ভালো হবে, আদারওয়াইজ আপনাদের খারাপগুলো যারা পছন্দ করে না তাদের কিন্তু সুন্দর জায়গা তৈরি হয়ে আছে বাংলাদেশে। আপনার প্রতিষ্ঠান আপনাকে শোকজ কখন করে? যখন আপনার কোনো কার্যক্রম পছন্দ করে না। শোকজের কারণ তো এটা। কাজে এনসিপির যে স্ট্যান্ড, অফিসিয়াল স্ট্যান্ডটা তো পরিষ্কার। এনসিপি যখন এই 5 নেতাকে শোকজ করতেছে, তার মানে এনসিপি এই ঘটনাটাকে পজিটিভলি দেখে নাই, যার কারণেই তো কারণ দর্শানোর নোটিশ তাদেরকে দিচ্ছে। এনসিপির অফিসিয়াল অবস্থানটা আশা করি আপনি বুঝতে পারছেন। কাজে আপনার সাথে আমার খুব একটা দ্বিমত নেই। অনেকে গৃহদাহ বলছে যে এনসিপির মধ্যে নতুন ধরনের এক ধরনের গৃহদাহ আছে কিনা। না, এরকম কিছু আমরা এরকম কিছু মনেও করি না, এরকম কিছু আছে বলে আমরা মনে করি না। বাট এ ধরনের ষড়যন্ত্র তত্ত্ব নিজেদের মধ্যে কপচিয়ে যদি কেউ ফিল করে যে না তার খুব ভালো লাগতেছে, আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। গণতান্ত্রিক এই চর্চাটা জারি থাকুক, তারা এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব চর্চা করতে থাকুক। বাট আমাদের কাছে যে পরিষ্কার জায়গাটা হচ্ছে সেটা যে এনসিপির পক্ষ থেকে অফিসিয়ালি তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার মানে এই ধরনের ঘটনাকে এনসিপি পজিটিভলি এন্ডোর্স করে নাই। এনসিপি এই ধরনের সিনিয়র পজিশনের নেতাকর্মীদেরকে যে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে, এটাও একটা ডিফারেন্ট এক্সাম্পল। বাংলাদেশে আমি জানি না, বাংলাদেশে এই ধরনের এক্সাম্পল বাংলাদেশে খুব একটা আমরা দেখি না। কারণ টপ অর্ডারের নেতা সে যদি খুনও করে, সে যদি দুর্নীতিও করে, সে যদি কোনো ধরনের বড় পাপও করে বসে, আমরা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি। কিন্তু এনসিপি তাদেরকে অফিসিয়ালি প্রোটেক্ট করার চেষ্টা করে নাই, বরং অফিসিয়ালি তাদের কাছে জাস্টিফিকেশন চেয়েছে। এটা এনসিপির ন্যায্যতা। এখন বাকি যে 5 জন তারা কি অফিসিয়াল বক্তব্য দিবেন সেটা তো আসলে আমার জানার সুযোগ নেই। তারা অফিসিয়াল বক্তব্য দিলে সেটা হয়তো আপনারা জানতে পারবেন।